ঝর্ণা, পৃথিবীর স্বর্গ শান্তি বান্দরবন ল্যাংলব ঝর্ণা। ভ্রমণ আমার অনেক প্রিয়। আমার ট্রাভেল ডেস্টিনেশনের বাকেট লিস্টে যদি কোনো নাম প্রথম দিকে থাকে তাহলে সেটা বান্দরবান। অনেক ট্রাভেল ব্লগারদের মুখেই শুনেছি যে নাকি বান্দরবন দেখেনি সে বাংলাদেশই দেখেনি। তাই আজ আমি কয়েকজন বন্ধু এবং কলিগ নিয়ে বেরিয়ে পড়েছি সেই অদেখা স্বর্গের খোঁজে, পাহাড়ের রাজ্য থানচির পথে। আপনাদের সাথে নিয়েই আজ আমি হারিয়ে যাব পাহাড়ের রাজত্বে, ভাসবো মেঘের ভেলায়। তো আপনি যদি এখনো বসে না থাকেন তাহলে এক কাপ গরম চা বানিয়ে ফেলুন। পুরো ভ্লগ জুড়ে আমি কিন্তু আপনাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখান থেকে ফিরতে ইচ্ছা করবে না। সো চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৌশিক ট্রাভেলার। কি অবস্থা সবার? আজকে মঙ্গলবার 30শে সেপ্টেম্বর। আমি রওনা দিয়েছি বান্দরবানের উদ্দেশ্যে। সবার সঙ্গে আমার 4 জন আছে, তাদের সাথে কেক করে দেখা হবে ইনশাল্লাহ। আমাদের এখন আমি একজনকে সাথে পেয়েছি। আমাদের পথযাত্রী আরো 2 জন বাকি আছে, ওদেরকে আপনার নতুন দিক থেকে কালেকশন করবো। অবশেষে বাকি দুই পাপি বন্ধাকে আমরা খুঁজে পেলাম। এটা হচ্ছে রানা ভাই, এটা হচ্ছে আরফাত ভাই। আমাদের 2 সমন্বয়ক অপেক্ষা করছিল নবাবী আনাতে, নবাবদের মতো। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি জায়গা, এটা হচ্ছে নতুন ব্রিজ। যত ধরনের বাস, দূরপাল্লার বাস এখান থেকে ছাড়া হয়। তো আমরা আপাতত কিছু খাওয়া দাওয়া করি, নাস্তা করি। কি বলেন সবাই? আমরা তো কেউ নাস্তা করি না, এখন আমরা নাস্তা করব, তারপরে হচ্ছে বাসের উদ্দেশ্যে রওনা দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৌশিক ট্রাভেলগ। কি অবস্থা সবার? তো ফাইনালি আমরা যাওয়ার জন্য প্রস্তুত। আমরা এখন বর্তমানে নতুন ব্রিজ হোটেলে অবস্থান করছি সকালে নাস্তা করার জন্য। ঘড়িতে সময় 7:24। আমরা সকালে নাস্তা করব, আমাদের নাস্তা অলরেডি চলে আসছে। এখন নাস্তার করতে করতে নাস্তার বদলে কি দেয়, পাথর খেয়ে ফেললো। আমরা অবশেষে গাড়িতে উঠে গিয়েছি। এটা হচ্ছে ইগল পরিবহন। আমরা এখন দরদাম করে, আমাদেরকে 180 টাকা বলেছিল, আমরা 150 টাকা করে উঠে যাচ্ছি, আমাদের সিটে চলে আসছি। সকালের নাস্তা শেষ করেই আমরা 4 সফর সঙ্গী ইগল পরিবহনে চেপে চলে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থল চকরিয়াতে। আর চকরিয়াত হয়ে কেন যাচ্ছি সেটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৌশিক ট্রাভেলগ। ফাইনালি আমরা চকরিয়া ল্যান্ড করে নিলাম। ওয়েলকাম টু চকরিয়া। সময় 10:25। মাঝখানে যাত্রা পথে আমাদেরকে ইগল পরিবহন কি করছে, একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে চেঞ্জ করেছে। যেহেতু যাত্রী ছিল না, আমাদেরকে এই কষ্টটা দিয়ে দিছে। তো যারা একটু টাকা বাঁচানোর জন্য এরকম লোকাল গাড়িতে উঠবেন, তারা এটা মাথায় রেখে উঠবেন। আর যাদের টাকা পয়সা আছে ওদের তো সমস্যা নাই, ওরা ডিরেক্ট গাড়িতে চলে যাবেন। রং চাকাচ্ছি, আরাম পাচ্ছি, ব্লগ বানাচ্ছি। এটাই বাস্তব। চকরিয়াতে এসে আমরা চা বিরতির পাশাপাশি আমাদের এনআইডি গুলোর অনেকগুলো ফটোকপি করে রাখলাম। বিশেষ করে আপনারা যারা বান্দরবন ভ্রমণ করতে চান, আপনাদের অ্যাটলিস্ট 5 থেকে 6 কপি করে এনআইডি ফটোকপির সঙ্গে রাখবেন। আইডি কার্ড ফটোকপি করা শেষে এবং আমার বেস্ট ফ্রেন্ড প্রান্ত মল্লিককে রিসিভ করার পরে আমরা চলে গেলাম চকরিয়া বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা চকরিয়া থেকে আলীকদমের উদ্দেশ্যে বাসে উঠবো। আমরা এখন চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আলীকদমের উদ্দেশ্যে যাব। তো আমরা মাতামুহুরী থেকে টিকিট করে নিলাম। টিকিট পড়েছে জনপ্রতি 100 টাকা করে। ঠিক আছে, আমরা মাতামুহুরী পরিবহন সার্ভিসে করে চলে যাব এখন, জনপ্রতি 100 টাকা করে আলীকদমের উদ্দেশ্যে। সাথে নতুন এড হয়েছে আমার বন্ধু প্রান্ত মল্লিক। খাই দাও একটু করি। নেক্সট স্টপ আলীকদম। এরপর মাতামুহুরী পরিবহনে করে আমাদের শুরু হলো আলীকদমের উদ্দেশ্যে যাত্রা। যতই এগুচ্ছি ততই মনে হচ্ছে আমরা ধীরে ধীরে পাহাড়ের রাজ্যে প্রবেশ করছি। সমতল থেকে আস্তে আস্তে উঁচু উঁচু পাহাড়গুলো দৃশ্যমান হওয়া শুরু করছে। লামা, মিরিঞ্জা ভ্যালি ও সুখিয়া ভ্যালির মতো আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো আমাদের সামনে এক এক করে দৃশ্যমান হচ্ছে।
আমাদের এনআইডি কার্ড গুলো ফটোকপি বের করে রাখতে সামনে ইয়াংচা নামের একটা আর্মি বেস ক্যাম্প আছে, ওখানে আমাদের চেকপোস্টে চেক করবে। আদম ব্যবসায়ী রানা ভাই এগুলা ব্যবসায়ী করতেছে। ভিভো কোম্পানির মালিক, ভিভো কোম্পানির পাশাপাশি আদম ব্যবসা করেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা এখন ইয়াংচা আর্মি চেকপোস্টে চলে আসছি। এখন আমাদের এখানে হচ্ছে যে আমাদের এনআইডি কার্ড জমা নিচ্ছে। এখানে আমরা পাঠাইছি সবাইকে, আমাদের এনআইডি কার্ডগুলো জমা নিচ্ছে। তো আমরা এনআইডি কার্ডগুলো জমা দিয়ে তারপর আবার প্রসিড করবো। এখন আমরা ইয়াংচা বাজার আলীকদম যাচ্ছি আর কি। আপনাকে সেনাবাহিনী ক্যাম্পে কি কি জিজ্ঞেস করছে? আমাকে বললো যে আমরা কোথা থেকে আসছি, আমরা কতজন, এখন আমরা কদিন থাকবো এখানে, তারপর কখন যাব, এগুলো জিজ্ঞেস করছিল আর কি। আর একটা স্পেশাল কি জানি বললেন? আমাদের একটা স্পেশাল সিক্রেট কোড দিছে, এটা ছাড়া আমরা এখান থেকে এক্সিট হতে পারবো না। প্রত্যেক মানুষকে একটা 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 ইউনিক কোড দেয় না? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আলীকদম চলে আসছি। আলীকদম বাস স্টেশন থেকে নামলাম। আমরা এখন দুপুর হয়ে গিয়েছে, অলমোস্ট আজান দিয়ে দিয়েছে, জোহরের আজান হয়ে গেছে। আমরা এখন হচ্ছে জোহরের নামাজটা এখানে আলীকদমে মসজিদ আছে, আলীকদম বাস স্ট্যান্ড মসজিদ, এখানে আমরা জোহরের নামাজটা ইনশাল্লাহ আদায় করব। তারপরে কিছু খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ এখান থেকে ওয়ে টু থানচি। কি বলেন, কোথায় যাচ্ছি? ফজরের নামাজ পড়েছিলাম চট্টগ্রাম বাসায়, আর জোহরের নামাজ আদায় করলাম আলীকদম। ব্যাপারটা কি ইন্টারেস্টিং না? ফজর আর জোহরের মাঝখানে আমরা চলে আসছি চট্টগ্রাম থেকে আলীকদম। নামাজ শেষেই আলীকদম বাস টার্মিনালের একটি নাম না জানা হোটেলে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। আর আমাদের খাবার মেনুতে ছিল মুরগি, পাঙ্গাস মাছ এবং বিভিন্ন ধরনের শাকসবজি, এবং বাজেটটাও খুবই রিজনেবল, ৭০ থেকে ১০০ টাকার মধ্যে সব ডান। আমরা রওনা দিয়েছি ফাইনালি থানচির উদ্দেশ্যে। আমরা নিয়ে নিয়েছি বাইক, আর বাইকের পেছনে দুইটা ব্যাগ, ওনাকে ব্যাগের স্যান্ডউইচ বানাই দেওয়া হয়েছে। আমরা তিনটা বাইক নিয়েছি। আমরা যেহেতু ৫ জন, একজন দুজন দুজন করে এক বাইকে বসে সাধারণত, তো আমরা একটা এক্সট্রা নিয়ে নিয়েছি যাতে আমরা নিজেদের লোকরা থাকি। যেহেতু আমরা মাঝখানে থামবো, ছবি টবি তুলবো, যার কারণে আমরা চাইনি অন্য কেউ এসে ডিস্টার্ব বোধ করুক। আজ পর্যন্ত আলীকদম থেকে আমাদের খরচ পড়তেছে জনপ্রতি বাইকে ৩০০ টাকা করে পড়ছে। তো আমরা যেহেতু একটা সিট এক্সট্রা নিছি, যার কারণে ওভারঅল তিনটা বাইক আমাদের ২০০০ টাকা করে পড়ছে আর কি। ২০০০ টাকা হচ্ছে যে তিনটা বাইকে খরচ পড়ছে। তো আমরা এখন রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। একদিকে উচ্চতার ভয়, আরেকদিকে পাহাড়ের অপার্থিব সৌন্দর্য, এই দুইয়ে মিলে ভয়ঙ্কর সুন্দর এক পাহাড়ি বাইক রাইড। আলীকদম থেকে থানচি ৩৩ কিলোমিটারের একটি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, যা ক্রমশ উপরের দিকে উঠতে উঠতে সর্বোচ্চ ২৫০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। যতই উপরে উঠছি ততই যেন মনে হচ্ছে ধীরে ধীরে মেঘের ভেতরে প্রবেশ করছি, আর আশেপাশে আবহাওয়ার শীতলতা অনুভব করছি। আর দেখছি চারিপাশের দৃশ্য দেখে, যখন পাহাড় আর মেঘের একটা মিতালি দেখে মনেই হচ্ছে না যে পৃথিবীতে আছি। একটা সময় আলীকদম থেকে থানচির এই রাস্তাটা যখন ছিল না, তখন মানুষ নৌপথে যাতায়াত করত। বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণে আজ এই ভয়ঙ্কর সুন্দর এক রাস্তা দিয়ে আমরা আলীকদম থেকে থানচি সুন্দরভাবে যাতায়াত করছি। অনেকখানি পথ পাড়ি দেওয়ার পরে আমাদের বাইকগুলো অভিযাত্রিক ১৭ নামে একটি আর্মি চেকপোস্টের সামনে চলে আসলো, এবং সেখানে আর্মি চেকপোস্টের মধ্যে আমাদের প্রত্যেকের এনআইডি এবং তার পেছনে আমাদের মোবাইল নাম্বার এবং বাবা মায়ের নাম লিখে জমা দিতে হলো। এগুলো শেষ করার পরে আমরা আমাদের যাত্রা পুনরায় শুরু করলাম। অভিযাত্রিক ১৭ থেকে কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য ডিম পাহাড়। Subhanallah, Allahu Akbar. Just look at the view, man. Just look at the view. বন্ধুরা, সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আমি কোথায় আছি? আমি কি দেশে বা পৃথিবীতে আছি আদৌ? আই ক্যান ইমাজিন আসলে।
যে পৃথিবী এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে পৃথিবীটা বানিয়েছেন। জাস্ট আমার মনে হচ্ছে আমি লিটারালি আই এম ইন দ্য হেভেন রাইট নাও। আই ক্যান বিলিভ মাই আইস। আমি যদিও বাইকে করে আস্তে আস্তে মাথাটা ভনভন করতেছে, ঝিমঝিম করতেছে, আর হচ্ছে কানটা জ্যাম হয়ে গেছে, প্রচণ্ড লেভেলের বাতাস, আর হচ্ছে যে ঠান্ডা বাতাস, তো মাথাটা এখন হ্যাং হয়ে আছে। ভিউটা দেখে কি বলবো, জাস্ট আই এম লেফট উইদাউট স্পিচ, আই এম আউট অফ মাই, আমি আমার আসলে ভাষা হারিয়ে ফেলেছি। জাস্ট কি বলবো, স্থির অস্থির সুবহানাল্লাহ। ফলাবাইন এখানে ছবি টবি তুলতেছে। দুই বন্ধু আমরা অনেক বছর পর একসাথে হইলাম, আর আজকে চলে আসলাম কোথায়, থানচি। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। এটা আসলে এতদিন ওই যে বন্ধু কি বলে যে এটাকে ম্যান ইন দ্য বক্স না, নির্বাণা কার্ট কোবেন বলে যে ম্যান ইন দ্য বক্স, এতদিন বক্সের ভিতর থাকতে থাকতে এখন আমরা বাক্স থেকে মুক্তি পেলাম। আর মুক্তি পেয়ে কোথায় চলে আসলাম দেখেন, ভূস্বর্গ বান্দরবন। যতদূর চোখ যায় জাস্ট পাহাড় আর পাহাড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে, জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে, জাস্ট চোখ দৃষ্টি আটকে যাচ্ছে আসলে এখানে। এতদিন ভিডিওতে দেখছি, মানুষের কাছ থেকে শুনছি যে বান্দরবন আসে নাই সে নাকি বাংলাদেশ দেখে নাই। আজকে ওইটা সচক্ষে এক্সপিরিয়েন্স করতেছি। আপনারা দেখতেছেন এত উঁচুতে পাহাড়ের মধ্যে চলতেছে ফুটবল ম্যাচ, বাচ্চারা খেলতেছে। আমার জয়েন হয়ে যায় নাকি? লিটারালি যারা আসলে ইউটিউবে বলেছিল ব্লগিং করতে করতে যে যারা বান্দরবন দেখেনি তারা বাংলাদেশ দেখেনি, লিটারালি ট্রু। আই থিঙ্ক মোর দেন দ্যাট, আসলে যে বাংলাদেশ এতটা সুন্দর। আমার ভাই কি খাচ্ছে? পাহাড়ে শশা। ভাই হচ্ছে পাহাড়ি শশা খাচ্ছে। আমাকে একটু শেয়ার করা যাবে? অবশ্যই। আমরা দুজন মিলে, দুই ভাই পাহাড়ি শশা খাচ্ছি। বিসমিল্লাহ, আমরা দুই ভাই মিলে পাহাড়ে এসে পাহাড়ি শশা, মাশাআল্লাহ টেস্ট পাও। বন্ধু আসো। তোমার ডিম পাহাড় এটা। বর্তমানে আমরা আছি ডিম পাহাড়ের ডিমের মতো শশা খাচ্ছি। জাস্ট ফিলস লাইক হেভেন ম্যান। বাকি ভিডিও কন্টিনিউ করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভ্রমণ রিলেটেড যে কোনো ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা দ্রুত পেয়ে যান, এবং কোনো আপনাদের কোয়েরি থাকলে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলেন এখন তাহলে বাকি ভিডিওতে ফেরত যাওয়া যাক। ওয়েলকাম টু থানচি। ও ফাইনালি আমরা থানচি চলে আসছি। 4:16 বাজে আমরা রওনা দিয়েছিলাম কটা বাজে? 3টা সামথিং, 4:16 বাজে। অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা মাঝখানে অনেক যাত্রা বিরতি দিয়েছিলাম। থানচি সদর ইউনিয়ন বান্দরবন। এখন আমরা এখান থেকে নেক্সট গন্তব্য হচ্ছে আমরা একটু থানচির একটু ভিতরে যাব। আমরা প্রথমে চকরিয়া থেকে আলীকদম থেকে থানচি। বাইক রাইডটা স্থির ছিল। থানচি পৌঁছাতে পৌঁছাতে যেহেতু অলমোস্ট আমাদের সন্ধ্যা নামার অবস্থা চলে এসেছে, সেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের থাকার জন্য হোটেল বা রিসোর্টের ব্যবস্থা করা। সো আমরা সামনের দিকে এগুতে লাগলাম এবং দেখতে পেলাম হোটেল দার্জিলিং, তাজিংডং হোটেল, তহটং নামে বিভিন্ন রকমের আবাসিক হোটেল। কিন্তু আমরা সেই হোটেলগুলোতে চেক ইন করবো না, আমরা একটা স্পেশাল হোটেলের দিকে চলে যাচ্ছি, যেখানে আমার বন্ধু প্রান্ত আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমাদের সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 200 থেকে 300 টাকা পার পার্সন দিয়ে আমরা এইখানে স্টে করেছি রাত্রেবেলা। সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা, সাধারণত আমরা এরকম মিষ্টি সিঙ্গারা দেখি না, এখানে দেখতে পাচ্ছি। তারপরে আছে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে আলুগুলা, রসপুরি বলি না আমরা, মিষ্টি রসপুরি। সন্ধ্যায় আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম নাস্তা করার জন্য, আর থানচি ভাতঘর অ্যান্ড বিরিয়ানি হাউস নামের একটি হোটেলে চলে আসলাম। এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের নাস্তা বানানো হচ্ছে, তাই এখানে নাস্তা করতে আমরা বসে গেলাম। ভাই এখানে কি কি পাওয়া যায়? যে গয়ালের মাংস, ব্রয়লার মুরগি, দেশি মুরগি, তেলাপিয়া মাছ, রুই মাছ, শুটকি ভাতা, গয়াল গুলা কি এখানে পালন করা হয় না পাহাড়ে? তাহলে পাহাড়ি গয়াল খেতে চাইলে আপনার খাসির মাংস সব পেয়ে যাবেন। আলু ভর্তা, বেগুন ভর্তা, সবজি সব আছে। সব খেতে আপনারা চলে আসবেন। যারা যারা থানচিতে ঘুরতে আসেন, থানচি ভাত করেন বিরিয়ানি হাউস পেয়ে যাবেন। আমার প্রিয় ভাইকে একটা হাই দিয়ে দেন। থ্যাংক ইউ। গয়ালের মাংস, আমরা গয়ালের মাংস দিয়ে ডিনার করতেছি সবাই ক্লান্ত বিধ্বস্ত। এটা হচ্ছে যে থানচি ভাতঘর, গয়ালের মাংস দিয়ে আমরা কয়েকটা গয়াল একসাথে ভাত খাচ্ছি।
আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা বের হয়ে গেলাম রুম থেকে। আসলে সকাল অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আমরা এখন যাচ্ছি নাস্তা করতে রুম থেকে। আমরা খাবারের সন্ধানে খুঁজতেছি নাস্তা কোথায় করা যায়, দেখি কি কি এক্সপ্লোর করা যায় আজকে থানচিতে। এখানে বেশিরভাগ আমার পিছনে দেখতে পাচ্ছেন কলা টলা আছে, বানরেরা কলা খাচ্ছে, বান্দরবানে এসে বানরেরা কলা খাচ্ছে। সেরা কলা এটা আমরা একটু রিভিউ যাই। পাহাড়ি কলা খেতে কেমন? জোস আমি বলে যে পাহাড়ি চাম্পা কলা কিন্তু খাইতে মিষ্টি আছে। আপনি চাম্পা এখনো রিভিউ দেন নাই। উনি এখন মুখে না দিয়ে রিভিউ দিয়ে দিল। আরফাত ভাই ভালোই। ভালোই। তারপরে বন্ধু কেমন? সুমিষ্ট, সুস্বাদু এবং হেলদি। পাহাড়ি চম্পা কলা দিয়ে ব্রেকফাস্ট সারার পরে এখন আমাদের পালা থানচি এক্সপ্লোর করার। সো লেটস এক্সপ্লোর থানচি। থানচি মারমা ভাষার ঠাইন চই শব্দটি থেকে থানচি, যার অর্থ বিশ্রামের স্থান। 1950 সালের দিকে নৌপথে যাত্রীরা সাঙ্গু নদী পাড়ি দিয়ে ক্লান্তি মেটাতে এখানে নোঙর ফেলতেন। সেই বিশ্রামের স্থানটি আজকের এই জনপদ, কালের বিবর্তনে যা থানচি নামে পরিচিত। ভৌগোলিকভাবে থানচি যেন 3 দেশের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। উত্তরে রুমা বিলাইছড়ি, পশ্চিমে লামা আলী কদম, পূর্বে রোয়াংছড়ি আর দক্ষিণ পূর্ব সীমান্ত জুড়ে মিয়ানমারের আরাকান রাজ্য ও আকাইক জেলা। এই বিশাল উপজেলার বুকে বসবাস করে 11টি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী: মারমা, ব্রো, ত্রিপুরা, চাকমা, খিয়াং, খুমি ইত্যাদি। এদের জীবনযাত্রা পাহাড়ের সাথে একাত্ম। প্রধান জীবিকা ঐতিহ্যবাহী চুন চাষ। পাহাড়ের ঢালে আগুন দিয়ে জমি পরিষ্কার করে একসঙ্গে ধান, তিল, ভুট্টা, আলু, আদা, হলুদ ইত্যাদি চাষ করা হয়। আয়ের প্রধান উৎস কৃষি, যা এখানকার মানুষের অর্থনৈতিক 72%। পাশাপাশি সাঙ্গু নদী থেকে মাছ ধরা আর স্থানীয় হাট বাজারে ছোটখাটো ব্যবসাও তাদের সংসার চালায়। খাদ্যাভ্যাসে পাহাড়িয়া জনপদ আলাদা। জুমের ধানের ভাত, পাহাড়ি মুরগি, নদীর মাছ আর বনের শাকসবজি এটাই তাদের প্রধান খাবার। মৌসুমী ফলে তো ভরপুর থানচি। কমলা, মাল্টা, কাঁঠাল, কাজু বাদাম আর ড্রাগন ফল তো আছে। ইতিহাস, সীমানা, জীবনযাত্রা আর বৈচিত্র্যের এই মিশেলেই থানচিকে বানিয়েছে বাংলাদেশের এক অনন্য ভূস্বর্গ, যার সন্ধানেই আমরা 5 বন্ধু এখানে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা থানচি বাজার থেকে বিজিবি ক্যাম্পের দিকে চমৎকার একটা বোট রাইড আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। থানচি বিজিবি ক্যাম্প থেকে উই আর রিপোর্টিং ফ্রম কৌশিক ট্রাভেলগ। টিকটক বানাবো না কি সুন্দর ভাই, মাশাআল্লাহ। মানে থানচি বিজিবি ক্যাম্প থেকে আমরা বোট ভাড়া করলাম 5,000 টাকা দিয়ে, আর আমাদের গন্তব্য হচ্ছে লাংলং ঝর্ণা। চলন্ত ইঞ্জিন থেকে সিগারেট ধরিয়ে আমাদের সবার প্রিয় মংপ্রো দাদা তার নিজের এবং তার নৌকার ইঞ্জিন চালু করার মাধ্যমে শুরু হলো আমাদের সাঙ্গু নদীর নৌভ্রমণ। বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের অন্যতম প্রধান নদী সাঙ্গু। কর্ণফুলীর পর চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম এই নদীটির দৈর্ঘ্য 294 কিলোমিটার, গড় প্রস্থ 119 মিটার। বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণে বয়ে গেলেও সাঙ্গু ব্যতিক্রম। দক্ষিণে বান্দরবানের মদক এলাকার পাহাড়ে জন্ম নিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়, পরে পশ্চিমে বাঁক নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালী জুড়ে বঙ্গোপসাগরে মিশেছে। ব্রিটিশ শাসনামলে 1860 সালের গেজেটিয়ারে এর নাম হয় সাঙ্গু, কিন্তু মারমা সম্প্রদায়ের ভাষায় এর নাম রিংরাই খিয়াং, অর্থ স্বচ্ছ পানির নদী। আর এই স্বচ্ছ পানির নদীর তীরে গড়ে উঠেছে থানচি, রেমাক্রি, তিন্দুর মতো প্রত্যন্ত জনপদ। বান্দরবানের সংখ্য তীরবর্তী 90% মানুষ মারমা, যাদের জীবন জীবিকা, দৈনন্দিন চলাচল, কৃষি ও যোগাযোগ সবকিছুই এই নদীর উপর নির্ভরশীল। আজ আমরা 5 জন মিলে থানচি বিজিবি ক্যাম্পের ঘাট থেকে নৌকায় চলেছি। গন্তব্য লাংলং ঝর্ণা, বাংলাদেশের ভূস্বর্গ। ফুল নাই, দিনার নাই, নাই তো দরিয়ার পানি। আমি চালাইও বাজি আমার ভাঙা তোর দিলে, ফুল দরিয়ায় বুঝি তুমি আমায় আকায় রে, আমায় ডুবায় রে, ফুল দরিয়ায় বুঝি উত্তাল খরস্রোতা সাঙ্গুর বুকে আমাদের নৌকা যতই এগুচ্ছে,
আমাদের চারপাশের দৃশ্যও ততই মনোমুগ্ধকর হয়ে উঠছে। নদীর দুপাশে সুন্দর পাহাড়, যেখানে স্থানীয়রা জুম চাষ করেছে। কিছু দূর যেতে দু একটা পাহাড়ি গ্রামও চোখে পড়ছে, দেখতে খুবই ছিমছাম কিন্তু খুবই চমৎকার। যা দেখে মনে হবে যদি এখানে পাহাড়ের বুকে ছোট্ট একটা মাচাং ঘরে সারা জীবন থেকে যেতে পারতাম, যার মাথার উপরে মেঘের ভেলা ভাসে এবং পায়ের নিচে বয়ে চলে শান্ত নদী। ভাই আপনার কি এখানে থেকে যেতে ইচ্ছা করতেছে? এখানে শহরে থাকার জন্য মানুষের কি হয়, অনেক টাকা পয়সা অবশ্য প্রয়োজন হয়। যেমন অনেক কিছু কিনবে, অনেক আছে থাকে, ঠিক আছে? এখানে থাকলে এগুলো আর প্রয়োজন হয় না। কারণ এখানে দেখা যাচ্ছে দেখেন ওরা পাঁচের ঘরে থাকলে আর ওখানে পাহাড় থেকে পর্যটন সংগ্রহ করে কাছে এখানে আমাদের লাইফ হয়, সেটা নেই গেছে। আর সিউটা কিন্তু এখানে অসাধারণ। ওদের এখানে চাহিদার মধ্যে কিছু নাই, সি প্রয়োজন হবে না। জীবনে আসলে বন্ধুরা চাহিদা যতক্ষণ জীবন যত সুন্দর হবে, কথা ঠিক না? দেখতে দেখতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় কিভাবে চলে গেল আমরা টেরই পেলাম না। আমাদের সামনে রাজা পাথর, রানী পাথরের মতো চমৎকার চমৎকার সুন্দর বড় পাথর দৃশ্যমান হতে লাগলো এবং আমরা ধীরে ধীরে বাঘের মুখের কাছাকাছি তিন্দু এলাকায় পৌঁছে গেলাম। শেষমেশ আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের মাঝি ভাই আমাদের নৌকা বেঁধে দিচ্ছে। আমরা এখন জনে জনে নেমে যাব। নৌকার মাঝখানে হাতে চাপ পেয়ে গেলাম। অনুভূতি চমৎকার, চমৎকার একটা রাইড ছিল। অবশেষে আমাদের নৌকা তিন্দু এলাকার ঘাটে ভিড়ল এবং আমরা পৌঁছে গেলাম ছবির মতো সুন্দর একটি অপার্থিব গ্রামে, যাকে বলা হয় তিন্দু। তিন্দু পৌঁছানোর পরে যেই বিষয়টা প্রথমেই মন কেড়ে নিল, এত সুন্দর একটা পাহাড়ের উপরে মাচাং ঘর, যার মাথার উপরে মেঘ ভাসতে থাকবে আর পায়ের নিচে বয়ে চলবে প্রবল স্রোতধারা সাঙ্গু নদী। এর চেয়ে সুন্দর আর কাব্যিক আর কি হতে পারে। তিন্দু থেকে শুরু হবে লাংলকের পথে ট্রেকিং। আর ট্রেকিং এর জন্য প্রয়োজন শক্তি, তাই শক্তি সঞ্চয় করার জন্য আপনারা চাইলে পাহাড়ে ফলমূল এবং জলখাবার নিয়ে নিতে পারেন। সো আমরাও কিছু জলখাবার নিয়ে পাহাড়ের ট্রেকিং এর শুরু করলাম। সো চলেন তাহলে ট্রেকিং শুরু করা যাক। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এসব ট্রেকিং খুবই চমৎকার একটা আদর্শ জায়গা। আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে বুনো কলার ঘ্রাণ, ঝিঝি পোকার শব্দ, তার বান্দরবানের সর্বোচ্চ উঁচু শৃঙ্গ। আপনাদেরকে দেখাচ্ছি, লাংলকের দিকে যাচ্ছি আমরা ট্রেকিং করে করে। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমরা কোথায় পৌঁছে যাচ্ছি। ল্যাংলক মানে বাদুরের গুহা। এটা মারমা শব্দ থেকে এসেছে, যার অর্থ বাদুরের গুহা। পাহাড়ের অনেক খোপের মধ্যে বাদু। খুবই বিপজ্জনক রাস্তা, সংকীর্ণ আঁকা বাঁকা মেঠো পথ, দুই পাশে ধান ক্ষেত, দুই পাশে কলার ক্ষেত, আটি আটি কলা, আদি আদি কলা। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। পাহাড়িদের এসি গ্রুপ, এসি হয়ে যাবে। এটা তো পুরো এসি মনে হয়। ভাইয়েরাও অ্যাকশন ক্যামেরা দিয়ে গোপ্রো দিয়ে ভিডিও করছে। চমৎকার অ্যাডভেঞ্চার ট্রিপ। তো আমরা প্রবেশ করছি সেই মাহেন্দ্রক্ষণ। চলে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। স্লোলি উই আর গেটিং ক্লোজার। লাংলোক ঘন জঙ্গল আর পিচ্ছিল পাথর পেরিয়ে 50 মিনিটের ট্রেকিং শেষে আমরা দাঁড়িয়ে লাংলোকের সামনে। এই ঝর্ণাটাই কিন্তু পুরো ট্রিপের মূল আকর্ষণ। অ্যাডভেঞ্চার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এর উচ্চতা প্রায় 393 ফুট, যা একে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতম জলপ্রপাত করেছে। পাহাড়ের চূড়া থেকে সাদা ফেনার মতো আছড়ে পড়া জলরাশি শুধু দাঁড়িয়ে দেখেই বোঝা যায় এটা কেন এত বিখ্যাত। স্থানীয় মারমা বা ঘুমি ভাষায় লাংলোক মানে বাদুর। ঝিরির পাশের গুহায় হাজার হাজার বাদুর থাকে, তাই ঝিরির নাম লাংলোক। আর এই ঝিরির জলপ্রপাতই আমাদের সামনে। শুধু তাই না, স্থানীয় কুমিপাড়ার মানুষ একে ডাকে ফিফিক্লে, ফিঞ্চ পাখির নামে। একটা জলপ্রপাতের এত গল্প, বাদুর, পাখি আর পাহাড়ি সংস্কৃতি সব মিলিয়ে লাংলোক যেন নিজেই একটা ইতিহাস। নিচে দাঁড়িয়ে জল ছিটে গায়ে লাগছে, মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের জড়িয়ে ধরছে। আমরা 5 বন্ধু সবাই মিলে থমকে গেছি। কারো মুখে কোনো কথা নেই, শুধু ক্যামেরার ক্লিক শব্দ আর ঝর্ণার গর্জন। হ্যাঁ, এই মুহূর্তটার জন্যই আমরা এত দূর এসেছিলাম। এই আইকনিক দৃশ্য যা বর্ণনা করার মতো না, শুধু অনুভব করা যায়। লাংলোক আমাদের ভিজিয়ে দিচ্ছে, থামিয়ে দিচ্ছে আর মনে করিয়ে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কত চমৎকার, আল্লাহ কত নিখুঁত একজন শিল্পী। গোসল করবো না?
গোসল করব আমরা এখন, গোসল করব শান্তির একটা গোসল। এই গোসল আপনারা যারা 5 স্টার হোটেলে থাকেন, মানে হাজার হাজার টাকা দিয়ে 5 স্টার হোটেলে থাকেন দাদা, ঝর্ণার পানি দিয়ে গোসল করেন, ওই হাজার হাজার টাকার 5 স্টারের ঝর্ণার গোসল থেকে এটা অতুলনীয়। ইমাজিন আমরা এখানে এসে এই অবস্থা, আপনারা যারা টিভিতে মোবাইলে দেখবেন জিনিসগুলো, আপনাদের কি অবস্থা হবে। এখন আমরা চলে যাচ্ছি পানিতে। বন্ধুরা, ফ্রেন্ডস, আপনারা ল্যাংলকে আসে অবশ্যই অবশ্যই গোসল করবেন, পানিতে গোসল করবেন, এই চমৎকার ভিউটা নেবেন। গাইস, ক্যান ইউ ইম্যাজিন, আসলে বান্দরবন আসাটা সার্থক এরকম একটা চমৎকার ঝর্ণা দেখতে পেয়ে। দেখেন জাস্ট ভিউটা দেখেন, এখানে কিরকম একটা পাহাড়। আমি সাঁতার কাটা দেখি না, পাথর এখানে সব, সাঁতার কাটা যাবে না, একটা ডুব দেই। সেরা সেরা, আই লাভ বান্দরবন, আই লাভ বাংলাদেশ। দেখেন ভিডিও দেখেন। আমি এখন এখানে যাওয়ার চেষ্টা করি, সুন্দর গুহার মতো এখানে, আসলে যাই গুহার উপরে যাই। চমৎকার চমৎকার গুহা। এই যে আমি এখন কোথায়? আমাদের কৌশিক ভাই বান্দর আমি করতেছে বান্দরের মতো। এটা হচ্ছে জলহস্তি, জলহস্তি। জলহস্তি, জলহস্তি। পোলাপান পাগল হয়ে যাচ্ছে আমাদের জন্য, যাবো। ওকে, থ্যাংক ইউ। চরম এক্সট্রিম এক্সট্রিম। সারা সারা This water is actually actual mineral water coming from landlocked Jharna, coming from actual mineral water, guys. এই পানি যদি আমি প্রবলেম দিতে পারতাম, সেখানে নিবাদি বেঁধে নিতে। এখন আমরা পানি খাবো, ঝর্ণার পানি, মিনারেল ওয়াটার, ওয়াটার অফ হেভেন। আরো আরো মতে মতে বেনচিতেন বেনি কুমার আছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর স্বর্গ শান্তি বান্দরবন ল্যাংলক ঝর্ণা। সেই রকম সেই রকম। ল্যাংলক ঝর্ণা বান্দরবনের। ওয়েলকাম টু ল্যাংলক ঝর্ণা, ওয়েলকাম টু 46 Traveler। আমরা বর্তমানে থানচি বান্দরবন ল্যাংলক ঝর্ণা চলে আসছি, ভিডিও করতেছি ডিজে আসমত 360 অ্যাকশন ক্যামেরা দিয়ে। আমাদের আজকের ভিডিওর ক্যামেরার স্পন্সর সাদাত ভাই, রিয়েল টেকনোলজি। অনেক অনেক ধন্যবাদ সাদাত ভাই আমাদেরকে ক্যামেরাতে গিয়ে সাহায্য করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সবাই মিলে আমরা অনেকক্ষণ মজা করলাম ঝর্ণায়। এরপরে যখন নামার সময় এলো তখন আমি বুঝতে পারলাম বড় বড় পিচ্ছিল পাথর বেয়ে আমি কোনো মতে নিচে নামতে পারছিলাম না। পরে দমকল কর্মীর মতো মাউন্ট ভাই আমাকে ওখান থেকে উদ্ধার করে নিচে নামিয়ে দিল। পাহাড়ে হচ্ছে আমরা সেকেন্ড টাইম করে তো পাহাড়ি কেলা খাচ্ছি, অল্প একটু খাবো। টমাটঙ্গি যাবো, যাবো না আমরা এখন পাহাড়ি। এখন ঝর্ণা থেকে চলে আসলাম, নামতে নামতে বিদায় দিতে ইচ্ছা করতেছে না আসলে। ল্যাংলং ঝর্ণা বা দূরের গুহার ঝর্ণা এত সুন্দর, মাশাআল্লাহ, লাইফ টাইম অ্যাচিভমেন্টের ব্যাপার স্যাপার, অনেক এনজয় করলাম।
যেই এত উঁচা ঝর্ণা আমি আসলে বাংলাদেশে আগে কখনো দেখিনি। এটা সর্বসম্ভবত বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা হতে পারে। তো খুবই ইন্টারেস্টিং এবং এক্সাইটিং একটা অভিজ্ঞতা ছিল, অ্যাডভেঞ্চার ট্যুর ছিল, খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ, একটা নিয়ামত স্বরূপ, আল্লাহ তাআলার অশেষ সৃষ্টি নিয়ামত, শুকরিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন বর্তমানে চলে এসেছি তমাতুঙ্গি। থানচি থেকে ফেরার আগে আমাদের শেষ গন্তব্য তমাতুঙ্গি। থানচি বাজার থেকে মাত্র 4 কিলোমিটার, কিন্তু পুরো রাস্তাটা পাহাড়ি উঁচু নিচু। এই পর্যটন কেন্দ্রটা কিন্তু সাধারণ কোনো জায়গা না, সেনাবাহিনীর 16 ইসিবি এই জায়গাটা গড়ে তুলেছে। আর একটু খোঁজ নিয়ে জানতে পারলাম থানচি রেমাক্রি মদক লিক্রি সড়ক প্রকল্পের কাজ করার সময় তারা এই ভিউ পয়েন্টটাও বানিয়ে ফেলে। 2021 সালের 9 ডিসেম্বর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর উদ্বোধন ঘোষণা করেন। আর এখানকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট, মানে একদম মেঘের কাছাকাছি। এখানে আছে 3টে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে দাঁড়ালে চোখের সামনে খুলে যায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং, ডিম পাহাড়। এই 3 চূড়াকে একসঙ্গে দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। আর ভিউ পয়েন্ট 2তে রয়েছে সিঁড়ি বেয়ে আরো উপরে ওঠার ব্যবস্থা। উপরে গিয়ে মনে হয় পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি। আমরা 5 জন, কেউ ক্যামেরা বের করছে, কেউ হা করে তাকিয়ে আছে। আর এই 2500 ফুট থেকে থানচি আর ডিম পাহাড়ের সড়কটা পায়ের নিচে দেখতে মনে হলো সেনাবাহিনী পাহাড় প্রেমীদের জন্য সত্যি একটা অনন্য উপহার রেখে গেছে। যারা প্রকৃতিকে এইভাবে কাছ থেকে দেখতে চায় তাদের জন্য তমাতুঙ্গি হতে পারে এক ভিন্ন জীবন্ত স্বপ্ন। ভূপৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে আমরা চলে আসছি। ভিউটা জাস্ট অসাধারণ। এত উপরে রয়েছে একটা সুইমিং পুল, পিছনে just পাহাড়। দেখেন ভিউটা, দেখেন পাহাড় হচ্ছে মেঘের সাথে একটা অন্তর্মিলন সৃষ্টি হয়েছে। খুবই চমৎকার একটা দৃশ্য। যদিও এখন আলো খুব একটা পাখি নেই, তারপরে আমরা এখানে যতটুকু সম্ভব আমরা এটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। এখানে চমৎকার বাতাস, আমরা একটু এক্সপ্লোর করি জায়গাটা কি কি আছে দেখি। ইয়া কামরুল, হাদা কামরুল, ফিলিস ফিলিস, come on guys, Tamatungi, here we come. We're Tamatungi. We're in Tamatungi. How are you guys? We're in Tamatungi. Are you enjoying guys? Tamatungi. এখানে নেটওয়ার্ক আছে? আমাদের গাইডকে কল দিচ্ছি, দেখি এত 2500 ফুট উপরে নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। এই রিং যাচ্ছে। বাইক তাইলে আমরা এখান থেকে এসে উড়ে যাবো আর কি। বাইক কি ওখানে থানচিতে আছে না? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে এসে ডাইরেক্ট উড়ে যাবো। না, আমরা এখনো নামি নাই, নামবো যে একটু পরে। আচ্ছা ঠিক আছে, ওকে দাদা, আসতেছি, 10-15 মিনিট লাগবে। সো গাইস, এখন অলরেডি আমরা সবাই ব্লার হয়ে গেছি। তো এটা ছিল তমাতুঙ্গি, আমাদের এইবারের ট্যুরের সর্বশেষ ডেস্টিনেশন। তাই এখান থেকে আমরা বান্দরবনকে ইতি জানাবো। বিদায় আসলে জানাতে চাচ্ছি না, তবু জানাতে হচ্ছে। আবার আসবো, দেখা হবে, ভালোবাসা হবে, থানচি নিয়ে মজা হবে। আবার আসবো, তখন ইনশাল্লাহ আরো দ্বিগুণ আনন্দ হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বশিক ট্রাভেলের সাথে থাকবেন। সকল বন্ধুরা একসাথে বলি আল্লাহ হাফেজ। সো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেইটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টগুলোর জন্য অপেক্ষা করব। আর এখানে একটা বিষয় আমি বলতে চাই, আপনারা এতক্ষণ যাই ভিডিও দেখলেন সেটা আমাদের ফুল ট্যুরের অলমোস্ট 60%-এর মতো। বাকি 40% ভিডিও টোটালি লস্ট। কিভাবে, গল্পটা একটু আপনাদেরকে বলি। আমরা যেই ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম সেটা হচ্ছে DJI Osmo 360 ক্যামেরা। সেটা আমার এক পরিচিত বড় ভাই শারদ ভাইয়ের কাছ থেকে নেওয়া। সেটা ছিল একটা সেটা ছিল একটা ডিসপ্লে ইউনিট, যার কারণে আমাদের তখন জানা ছিল না যে এখানে ইনবিল যেটা মেমোরি আছে, অর্থাৎ ইনবিল যেটা স্টোরেজ ছিল, ওখানে আমরা যে ভিডিওটা ফুটেজটা ধারণ করেছি ওইটা যদি আমরা একবার ব্যাটারি খুলে ফেলি তাহলে ওইটা অটোমেটিক রিমুভ হয়ে যায়, ওটা আর কোনো ব্যাকআপ পাওয়া যায় না। সো আনফর্চুনেটলি কি হয়, আমাদের প্রায় সমস্ত ট্যুরের অলমোস্ট 40 থেকে 50%-এর মতো ফুটেজ গায়েব হয়ে যায়। আমরা যখন ঝর্ণা থেকে নেমে রুমে ব্যাক করি, রুমে ব্যাক করার পরে আমরা এই ক্যামেরার যেই ব্যাটারিটা ছিল ব্যাটারি খুলে ফেলি, খোলার পরে চার্জে লাগাই দিই
এরপরে আমরা আমাদের যখন একদম ট্যুর শেষ করে বাসায় করার জন্য গাড়িতে উঠি, তখন আমাদের চেক করতে গিয়ে মনে পড়ে এখানে তো অলমোস্ট 40 থেকে 50% আমাদের ফুটেজ লস্ট। সো ক্লিয়ার করার আফসোস করে কোনো লাভও ছিল না। ট্যুরের ফুটেজ তো গায়েব হয়ে গেছে, প্রপারলি আপনাদেরকে দেখাতে পারিনি। যতটুকু সম্ভব আমরা সেগুলো দেখানোর চেষ্টা করেছি। সো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা পরামর্শ দিব, আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা বা দুটা মেমোরি কার্ড এক্সট্রা রাখার জন্য ব্যাকআপ হিসেবে, যাতে আপনার ডেটাগুলো হারিয়ে না যায়। আমাদের ডেটা হারিয়ে গিয়েছে, কিন্তু আমরা মজা করেছি 100তে 100, মজার কোনো কমতি ছিল না। তো আজ এতটুকুই, আশা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৌশিক ট্রাভেলগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।